ঠাকুরমশাই, আপনি ওখানে কিভাবে পৌঁছালেন সেই ব্যাপারটা যদি পুরো ভালোভাবে বলতেন তাহলে খুব ভালো লাগতো শুনতে। আমি বুঝতেই পারলাম না আপনি ওখানে কিভাবে পৌঁছে গেলেন, গল্পের মাঝখান থেকে বলছেন। ও, অত তাড়াহুড়ো করলে হবে না কিশোরী। গল্প শুনতে এসেছো, ধৈর্য তো ধরো। সব বলবো, আমি ছাড়া আর তোমাকে কে গল্পটা বলবে বলো তো? তারপর দেখলাম কিছুক্ষণ পরে চারিমা ছমছম নুপুরের পায়ে ঘরের দিকে এগিয়ে এলো এবং ঠাকুরমশাইকে বলল। তাকাবে, মাকে বলবো তুমি তাকাবে। তারপর চারিমা আবার ছমছম নুপুরের শব্দে ঘরের ভেতরে চলে গেল। তারপরে ঠাকুরমশাই বলে উঠলেন। চাটা তাহলে এবার বেশ হয়ে গেছে সম্ভবত। আমি যাই গিয়ে নিয়ে আসছি। ঠাকুরমশাই ভালো করে জানেন যে আমরাও অনেকক্ষণ ধরে বসে আছি, আমাদেরও একটা পাসিং শোয়ের দরকার আছে। তাই ঠাকুরমশাই জেনে বুঝেই একটু আমাদের সময় দিয়ে দেন যাতে আমরা পাসিং শোটা ভালোভাবে খেতে পারি। তাই আমি আর কিশোরী দুজন মিলে পাসিং শোয়ের ধরিয়ে বেশ সুরভাবে টান দিতে দিতে পাসিং শোটা শেষ করলাম। শেষ করতেই তারপরেই খক খক শব্দে দেখলাম ঠাকুরমশাই ঘরের দিকে এগিয়ে আসছে। চাটা নিয়ে ফেলো। আসো আসো, কোথায় গেলে? হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, হ্যাঁ যাচ্ছি ঠাকুরমশাই, ঠিক আছে ঠাকুরমশাই দাঁড়ান। আমাদের দিকে চা এগিয়ে দিলেন এবং ঠাকুরমশাই চাটা সুর টান দিলেন। দেওয়ার পরে আবার বলতে শুরু করলেন। তখন আমার মধুসুন্দরী দেবীর দর্শন পেয়ে ঘরে আসা 3 দিন হয়েছে মাত্র। আমি তখন বারান্দায় বসে, শীতের বেলা, বুঝতেই পারছো, রোদ পোহাতে হচ্ছে। দূর থেকে শুনতে পেলাম 2-3 জন লোক বাবার নাম ধরে বেশ চেঁচামেচি করে দৌড়ে আসছে। কালু শঙ্কর, বাড়িতে আছিস? কালু শঙ্কর, আর কালু শঙ্কর, বাড়িতে আছিস রে? কালু শঙ্কর। এই বলেই দেখতে পেলাম দুয়ারের সামনে এসে তেনারা উপস্থিত হয়েছেন। দূর থেকে দেখলাম বাবা মশাই ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন। তারপর বাবা মশাই বলে উঠলেন তাদেরকে। আরে কে কে? পিন্টু? কি হয়েছে পিন্টু? আসো আসো, ভিতরে আসো, ভিতরে এসে বসো। বাবারে যাবে না ভাই, অনেক বিপদে পড়ে এসেছি ভাই। আরে তুমি আগে ভিতরে এসে বসো, একটু বাতাসা জল খাও, তারপরে শুনছি। বসো বসো বসো। পিন্টু কাকা বারান্দায় বসলেন। মা জল বাতাসা এনে ওনার হাতে তুলে দিলেন। উনি ওনারা তারপর তাদের সমস্যার কথা বাবা মশাইকে খুলে বললেন। তেনাদের জল বাতাসা খাওয়ার পর বাবা মশাই তাদেরকে জিজ্ঞাসা করলেন, এবার বলো কি হয়েছে। পিন্টু কাকার বয়স বলতে পারো 70 থেকে 80 মধ্যে হবে। দাঁত নেই বলতেই পারো। তিনি আদো আদো গলায় বলে উঠলেন। আর বলিস না কালু শঙ্কর, ভীষণ বিপদে পড়ে তোর কাছে এসেছি বন্ধু। আমাকে তুই একটু বাঁচাস। আমি শুনেছি তোর ছেলে নাকি খুব ভালো নাম করা জ্যোতিষী তান্ত্রিক। তো একটু যদি আমাদেরকে সাহায্য করতিস খুবই ভালো হতো। হ্যাঁ বন্ধু, বল কি সাহায্য চাই। আরে আমার ছেলে তোর সাহায্য করবে না তাই কখনো হয়? তুই তো আমার ছোটোবেলাকার বন্ধু, কেন সাহায্য করবে না? সরি বাবা, ঠিক আছে, ভগবান তোর ভালো করুক রে। হ্যাঁ, ওই যে দেখো ওখানে বসে আছে, ওই আমার ছেলে তারানাথ। তাকে বলো, এই তারানাথ, তারানাথ, হ্যাঁ বাবা মশাই বলুন। এই শোন না, এদের কি সমস্যা একটা হয়েছে, সে সমস্যা তুই পারবি বাবা এই সমস্যাটা সলভ করতে? আহা, তুমি শান্ত হও, আমি একবার শুনে নিই আগে কি হয়েছে, তারপর না হয় আমি অবশ্যই চেষ্টা করে দেখব। হ্যাঁ বলুন, আপনাদের কি সমস্যা? চলো, যেতে যেতে রাস্তাতেই না হয় সমস্ত কথাগুলো তোমাকে বলতে শুরু করব। চলো চলো বাবা, বেরিয়ে চলো, আর সময় নেই, না হলে যে আর একটা মৃত্যু দেখতে হবে বাবা, আর পারছি না বাবা। আপনি শান্ত হন। ঠিক আছে শুনুন,
গাড়িতে না হয় যেতে যেতে কথা শুনবো। আগে আমি আমার ঝোলাটা নিয়ে নিই, দিয়ে বেরিয়ে পড়ছি। রাস্তায় যেতে যেতে তার মুখ থেকে সমস্ত গল্প শুনলাম। গ্রামে পৌঁছতে পৌঁছতে ঠিক 7টা বেজে গেছিল। তারপর ওনারা আমার আতিথেয়তা, বাবা মশাই বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এনাদের কাজ আমাকে তাড়াতাড়ি সম্পূর্ণ করে আবার বাড়ি ফিরতে হবে। সেই রাতে আমি খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর ওনারা আমাকে একটা ঘর দেখালেন, সেখানে শোবার ব্যবস্থা করে দিয়েছিলেন তেনারা। তো রাতে তো আমার কিছুতেই আর ঘুম আসছে না, তাই বাইরের দিকে একটু বেরিয়ে আসলাম। কিছু দূরেই দেখতে পেলাম শ্মশানে কারোর চিতা জ্বলছে। তার পাশে এমন এক দৃশ্য দেখতে পেলাম যা দেখে আমার শির দ্বারা বেয়ে ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে গেল। সেই দৃশ্যের কথা তোমাদেরকে আর বলে বোঝানো যাবে না কিশোরী। কেন ঠাকুরমশাই কি দেখেছিলেন সেখানে? আহ বলছি এত ব্যাকুলতা কিসের কিশোরী? দাঁড়াও। সেই রাতে আমি ঘরে আবার এসে মধুসুন্দরী দেবীর ধ্যানে বসলাম, কারণ যা দেখেছি তার উত্তর একমাত্র আমাকে মধুসুন্দরী দেবী ছাড়া আর কেউ দিতে পারবেন না। সেই রাতে মধুসুন্দরী দেবী আমার স্বপ্নে এসে আমাকে যা জানালেন তা শুনে আমার আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই আমি দেখলাম পিন্টু বাবু আমার দুয়ারের সামনে এসে হাজির হয়েছেন। কি বাবা, তোমার ঘুম কেমন হয়েছে বাবা? ঘুম ঠিকঠাক হয়েছে তো বাবা? হ্যাঁ পিন্টু বাবু, ঠিক হয়েছে ঘুম। বলুন। নাও আর কি, আশেপাশে কিছু শুনতে পেলে নাকি তোমরা? রাত্রেবেলা শুনলাম তুমি নাকি ঘরে ছিলে না। ও শ্মশানের দিকে কী দরকার ছিল বাবা যাওয়ার? আমাদেরকে বললে তো আমি কাউকে না কাউকে পাঠিয়ে দিতাম তোমার সঙ্গে। তুমি একা একা কেন যেতে গেলে বাবা? আহা, রাত্রেবেলা ঘুম আসছিল না, কি করব বলুন। আপনাদের সমস্যাটা তো সমাধান করতে হবে, তাই ভাবতে ভাবতে তাই একটু। বলে একা একা চলে যাবে? আমাদেরকে একটু জানিয়ে দিতে পারতো। তোমার যদি কিছু হতো আমি তোমার বাবাকে কী জবাব দিতাম বাবা, বলো তো? আহা, আপনি অত চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে, আর আর এবার থেকে যবে যাব আমি আপনাকে বলেই যাব। কই রে হ্যাবলা, ওই হ্যাবলা, আরে আমাদের ঠাকুরমশাইয়ের ছেলে, আরে কালী শঙ্করের ছেলেকে কিছু একটা খেতে দে রে। কই রে, খেতে দে রে। আরে তারা নটকে কিছু একটা জল খাবারের ব্যবস্থা কর রে। কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি আয় রে। হ্যাঁ হ্যাঁ, করছি 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 গো, করছি বাবা, করছি করছি। খাওয়া দাওয়া শেষ করে আমি পিন্টু বাবুকে বললাম। পিন্টু বাবুর কথার সঙ্গে আর মধুসুন্দরী দেবীর কথার কোনো মিল পেলাম না, তাই আমি ওনাকে বললাম, কাল আমাবস্যা আছে, তো আমি আপনাকে একটা ফর্দ বানিয়ে দেবো, সেই জিনিসগুলো আমাকে একটু এনে দেবেন। আমি কোন একাই যাব, কারণ আমি যা বুঝছি তা কালকেই করতে হবে, না হলে আবার একটা মৃত্যু অবধারিত হবে। আমি ওনাকে ফর্দটা হাতে তুলে দিলাম এবং আমি গোটা গ্রামটাকে ঘুরে দেখার জন্য একবার বেরিয়ে গেলাম। শ্মশানের পাশে এসে দেখলাম একটা মন্দির রয়েছে। সেই মন্দিরে গিয়ে ঢুকতেই দেখি মা কালীর মূর্তি, কিন্তু কেউ না পুজো দিয়েছে না কিছু করেছে। জঙ্গল হয়ে পুরো মন্দিরটাকে ঘিরে ফেলেছে। তার পাশ থেকেই আসছে সেই রাতে পাওয়া আষ্টে পচা গন্ধ। তারপর পিছনে আমি গিয়ে দেখতেই যা দেখলাম তা দেখে আমার মাথার উপরে বাজ। তারপর আমি বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া শেষ করে বিছানাতে এসে শুয়েছি, আর চোখটা কেবলমাত্র লেগে এসেছে। তারপরে কেউ যেন একটা কণ্ঠস্বর আমাকে চেঁচিয়ে উঠে বলে উঠল, চলে যা, চলে যা এখান থেকে, তাহলে সবার মতো তুইও মরবি, চলে যা। কণ্ঠস্বর শুনে আমি চমকে উঠে বসলাম। তার আওয়াজ শুনে মনে হলো যা মধুসুন্দরী দেবী বলেছিলেন তাই ঠিক।
আমি পিন্টু বাবুর কাছে গিয়ে পিন্টু বাবুকে জিজ্ঞাসা করলাম, আপনি আর কি জানেন এই গ্রামের ব্যাপারে? আমাকে খুলে বলুন, না হলে তো আমি কিছুই করতে পারবো না। তিনি আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু জানি আমাকে তো অতটুকু বলে ফেলেছি। আপনার ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে জমিদার বাবু কিছু বলতে পারবেন। রায় চৌধুরী বাবু, এই তোরা একটু চৌধুরী বাবুর কাছে নিয়ে যা তো রে। যাও, চৌধুরী বাবুর সঙ্গে একটু কথা বলুন, তাহলে সমস্ত ব্যাপারটা বুঝতে পারবে। দিন ফুরিয়ে সন্ধ্যার সময় আমি পুজোর সমস্ত আয়োজন শুরু করলাম। কথা মতো পিন্টুবাবু সমস্ত সামগ্রী মিলিয়ে এনে দিয়েছিলেন। আর কিছু সামগ্রী তো আমার কাছেই ছিল, কারণ কিছু কিছু জিনিস তো আর বাজারে পাওয়া যায় না কিশোরী, বুঝলে। আমি তারপরে আসন গ্রহণ করে সমস্ত মধুসুন্দরী দেবীর কথা মতো শুরু করলাম। আমার ইষ্ট এবং প্রভু কাল ভৈরব মহারাজকে স্মরণ করে পুজো শুরু করলাম, যেইভাবে মধুসুন্দরী দেবী জেনাকে আহ্বান করতে বলেছিলেন। কার পুজো শুরু করলেন ঠাকুরমশাই? কার হঠাৎ করে আপনি তো মা কালীর ভক্ত, আবার কার পুজো শুরু করে দিলেন? দাঁড়াও, এখনও তো গল্প শেষ হয়নি। বলছি, সব গল্পের শেষে বলবো কার কি করলাম। পুজো করতে করতে মাঝরাত হঠাৎ দেখি শ্মশানের চারিপাশ থেকে ভেসে আসছে সেই হাড় হিম করা আওয়াজ। আকাশ যেন পুরো মেঘে ঢেকে গেছে, চারিদিকে বাজ পড়ছে, ঝোড়ো হাওয়ায় চারিদিকে গাছপালা যেন উপড়ে উপড়ে পড়ে লণ্ডভণ্ড করে দিচ্ছে চারিদিক। যা মধুসুন্দরী দেবী বলেছিলেন, সে অমাবস্যা পড়তেই শক্তি অর্জন করে ফেলবে, তাই ঘটেছে। আমি সেই দিকে কান না দিয়ে আরো জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলাম। ওইদিকে পেতনি চেঁচিয়ে বলতে লাগলো, রক্ত দে, রক্ত চাই, এই পুজো বন্ধ কর, আমার রক্ত চাই, রক্ত, রক্ত দে। তারাত, এই পুজো বন্ধ কর, বন্ধ কর এই পুজো, নাহলে তোর জীবন আমি শেষ করে দেবো, বন্ধ কর। ओम करणां वदनां घोरां मुक्तकेशि चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुन्नुमाला विभूषितां সে আরো গর্জনে বলল চেঁচিয়ে, গ্রামের সবাইকে মেরে দেবো আমি, তুইও বাঁচবি না, আমি সবাইকে মেরে দেবো, আমার রক্ত চাই, আমাকে রক্ত দে, রক্ত দে আমাকে। তারপর দেখতে পেলাম একটা অস্ত্র ভেসে আসলো তার দিকে। তার শরীরের সঙ্গে স্পর্শ করতেই তার শরীরটা বাতাসে মিলিয়ে গেল। কারণ আমি ওনাদেরকে বলে দিয়েছিলাম আগেই যে শরীরটি আমি মন্দিরের পিছর থেকে পেয়েছিলাম, সেই শরীরটিকে যাতে অমাবস্যা লাগার আগেই পুড়িয়ে দেয়। কথা মতো তারা তাই করে ফেলেছে, সেই জন্যই আজ সংহার হলো সেই পেতনির। না হলে আজ গ্রামের কেউ বাঁচতে পারতো না, না আমিও। তো ঠাকুরমশাই, এই গল্পটাতে বুঝলাম না, মাঝখানে আপনি বলছিলেন যে কি কার কাছ থেকে কি শুনলেন, কি গ্রামের জমিদার যে বলছিলেন, গ্রামের জমিদার কি বললো আপনাকে? গল্পটা বুঝতে পারলাম না, গ্রামের জমিদার কি হলো, কি হয়েছিল সে সময়? তবে বলছি শোনো। আরে গল্পটা কোথা থেকে শুরু হলো, মানে কেনই এই প্রেত আসলো, বা কেনই দেবী শক্তির উত্থান উচ্ছিষ্ট হলো, দেবী এত ক্রোধিত হয়ে গেলেন কেন? আমাকে যখন ওনার কাছে নিয়ে যাওয়া হলো, তখন আমি ওনাকে সমস্ত কিছু জিজ্ঞেস করি ভালো মতো। সেই দিন রাতে শোয়ার পর মধুসুন্দরী দেবী আমাকে স্বপ্নে এসে যা দেখিয়েছিলেন, আর জমিনদারের যা কথা মুখ থেকে শুনেছিলাম, তা কি জানো? দুটো একই। তবে বলি শোনো। এক রাতে সেই শ্মশানের পাশ দিয়ে একটি মেয়ে যাচ্ছিল, তার বয়স আনুমানিক 17 থেকে 18 হবে। তাকে দেখে কিছু কিছু লোক তাদের ভিতরে খারাপ মনোভাব জেগে যায় এবং তার সাথে নোংরামি করে। তাকে মেরে, তার গয়না কেড়ে তাকে মন্দিরের পেছনে পুঁতে দেয়। সেই কারণের জন্যই মন্দিরের পেছনে পুঁতে রেখেছিল বলে
পুরো মন্দিরটা অশুচি হয়ে গেছিল। আর সেই রাতে সে সবাইকে চিৎকার করে ডেকেছিল, কিন্তু কেউ তার পাশে আসেনি। সেই কারণ থেকেই তার রোষ পুরো গ্রামের উপরে ছড়িয়ে পড়ে। আমি সেই দেহটিকেই আবার পুরোতে বলেছিলাম, কারণ তার দেহ যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সে এরকম তাণ্ডব করে যাবে। যখন তার দেহটা পুড়িয়ে দিলাম এবং মাকে শুদ্ধকরণ করে সেই জায়গায় আবার নতুন করে স্থাপিত করলাম, তারপর থেকেই সেই গ্রামে আবার সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠল। ঠাকুরমশাই, অনেক রাতও হয়ে গেল, আর শীতকালের রাত। তবে ঠাকুরমশাই, আজকে আমরা যাই, অনেক রাত হয়ে গেছে। দেখি লাস্ট ট্রামটা পাই কি না। হ্যাঁ হ্যাঁ, কিশোরী চলো, অনেক রাত হয়ে গেছে। আবার পরের দিন না হয় সময় করে ঠাকুরমশাইয়ের কাছে এসে আবার গল্প শুনবো। চলো যাই। ঠিক আছে ঠাকুরমশাই, আসছি।